নমস্কার, আমি পৌলমী। আপনারা যারা আমার পর্ব প্রত্যেক দিন দেখেন, রোজ আমাকে দেখেন, তারা জানেন যে আমি আজ এক্স্যাক্টলি কি করতে চলেছি। আর যারা জানেন না, দেখেন না, তাদেরকে আমি বলবো জাস্ট 2 মিনিট সময় দিন। দেখুন, এইটা হচ্ছে একটা কাউন্টার। আপনি প্রশ্ন করবেন কিসের কাউন্টার? 45 দিনের একটা কাউন্টার। এই কাউন্টার আমরা শুরু করব কথা দিয়েছিলাম, এবং এই কাউন্টারের কাজ হচ্ছে আমাদের যে নতুন সরকার পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে তারা যে কাজগুলো করার প্রতিশ্রুতি দিয়েছে সেই কাজ কত তাড়াতাড়ি তারা করছে বা করছে না, সেই কাজগুলো করার কোনো সদিচ্ছা সরকারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কি না। আমি জানি এক্ষুনি আপনি বলবেন যে দাঁড়ান, এখনই এসবের মানেটা কি? এখনো পর্যন্ত গোটা মন্ত্রিসভা গঠিত হয়নি, ফান্ডিং আসেনি, কাজকর্মের এখনো কত কি বাকি আছে, এখনই কিসের হিসাব? একেবারে আমি আপনার সঙ্গে 100% সহমত। এখনো অনেক কিছু বাকি আছে, এবং সেই জন্যই তো বিজেপির যে প্রতিশ্রুতিগুলো ছিল, দেখুন এখানে বিজেপির প্রচুর পরিমাণে প্রতিশ্রুতির কথা রয়েছে। এই সমস্তগুলো ছেড়ে দিয়ে, মানে 100-র উপর যে প্রতিশ্রুতি দিয়েছে এই সমস্তগুলোর কথা ছেড়ে দিয়ে মাত্র 3টে কাজের কথা আমরা বেছে নিয়েছি, এবং এই 3টে কাজ প্রথম 45 দিনের মধ্যে হচ্ছে কিনা সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এবং তারই সঙ্গে আপনারা জানেন যে বিজেপির এই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখান থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা অলরেডি এই মন্ত্রিসভা জানিয়েছে। বিএসএফকে বর্ডারের জমি দেওয়া, বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য 5 বছরের যে সময় ছাড় দেওয়া হয়েছে, সেই সমস্ত সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তারই সঙ্গে আমরা যে 3টে কাজের কথা বলছি সেই 3টে কাজের কথা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উল্লেখ করেছেন, এবং বলেছেন আগামী যে মন্ত্রিসভা, অর্থাৎ আগামী সপ্তাহেই যে মন্ত্রিসভায় বৈঠক হতে চলেছে সেখানেই কিন্তু এই 3টে কাজ নিয়ে আলোচনা হবে, সেখানে সিদ্ধান্তের কথা কিছু সামনে আসবে। অর্থাৎ সরকারও এই কাজগুলো করতে চায় এবং আমরাও চাই এই কাজগুলো বাস্তবায়িত হতে দেখতে। এই জায়গায় কিন্তু আমাদের চাওয়ার দিকটা একেবারে এক, এবং এই 3টে কাজ কিন্তু বিজেপি সরকারের অবশ্যই সদিচ্ছা থাকলেই তারা করতে পারবেন। এর মধ্যে 2টো কাজের জন্য তো টাকা পয়সাও লাগবে না এক্ষুনি, জাস্ট সরকারের সদিচ্ছা এবং একটা কলমের খোঁচায় 2টো কাজ শুরু হয়ে যাবে। আর 3 নম্বর যে কাজ, সেই কাজের প্রতিশ্রুতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বড় বড় নেতা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি সামনে রেখেছেন। অতএব সেদিকে আমাদের নজর থাকবে। কি কি এই 3টে কাজ? প্রথম হচ্ছে অভয়ার বিচার বা আরজি করের বিচার। দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির খতিয়ান মানুষের সামনে তুলে ধরা, এবং 3 নম্বর হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। এইখানে আপনি বলতে পারেন যে অভয়ার বিচারের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা 45 দিনের মধ্যে কি করে হবে? বিচার প্রক্রিয়াতেও তো সময় লাগে। অবশ্যই এখানেও আমি আপনার সঙ্গে সহমত, এবং সেই কারণে এই বিষয়টাকে আমরা আরেকটু সহজ করে দিচ্ছি। আমাদের সরকারের প্রথম অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জায়গাটা হচ্ছে আরজি করের বিচার বা অভয়ার বিচার। দেখুন, এখানে আপনি বলতে পারেন যে রত্না দেবনাথ তিনি বিধায়ক হয়েছেন, বিজেপি তাকে বিধায়ক করেছে, অভয়ার মাকে বিধায়ক করেছে, তাহলে এবার বিচারটা উনি নিশ্চয়ই বুঝে নেবেন। মায়ের থেকে মাসির দরদ বেশি কেন? দেখুন, এর পেছনে 2টো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে, এর আগেও আমরা দেখেছি আগের সরকারের আমলে রিজওয়ানুর প্রিয়াঙ্কার সেই ঘটনার মতো ঘটনা ঘটেছে, যেখানে রিজওয়ানুর রহমানের মৃত্যুর আজ পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি, বিচার পাওয়া যায়নি, শুধুমাত্র পরিবারের হাতে একটা বিধায়কের পদ গুঁজে দেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে বলতে হয়, বিধায়ক হওয়ার আগে, ভোটে দাঁড়ানোর আগে রত্না দেবনাথ কিন্তু বারবার এই নিয়ে তার ক্ষোভ উগরে দিয়েছেন যে পুলিশ, সিবিআই তারা সমস্ত কিছু লুকানোর চেষ্টা করছে, তারা মিথ্যে কথা বলছে, সঠিক তথ্য তারা কিছুতেই সামনে রাখতে চাইছে না। এমনকি তিনি এই অভিযোগও করেছিলেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে গিয়েছিলেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি। এখন এই মুহূর্তে তিনি বিধায়ক, এবং তারই সঙ্গে বলতে হয় যে পশ্চিমবঙ্গের পুলিশ থেকে শুরু করে কেন্দ্রের সিবিআই সবটাই কিন্তু এখন ডবল ইঞ্জিন সরকারের হাতে। এবং তারই সঙ্গে দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আরজি করের যে আন্দোলন আমরা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পেয়েছি, সেটা অবশ্যই একজন মায়ের বুক ফাটা কান্না এবং আর্তনাদের বহিঃপ্রকাশ তো বটেই, কিন্তু তারই সঙ্গে এই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনগণকে, বিশেষ করে মহিলাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছিল। আমরা সকলে একসঙ্গে বলেছিলাম তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আরজি কর। মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টার একটা বিচার দেখতে পাওয়া যাবে, এই আশাটা ভীষণভাবে থেকেছে। এবং এই যে পালাবদল পশ্চিমবঙ্গে হয়েছে, এর পেছনে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই আরজি কর আন্দোলনের। আপনারা দেখেছেন যে রত্না দেবনাথ যখন ভোটের প্রচারে গেছেন, সেখানে কিন্তু তাকে ধরে মানুষজন কেঁদে ফেলেছেন। এই বিচারের দাবিটা কিন্তু বাঙালির মনে এখনো পর্যন্ত রয়েছে, এবং এখন সবটাই রয়েছে ডবল ইঞ্জিন সরকারের হাতে। আমি এখানে একেবারেই বলছি না যে প্রথম 45 দিনের মধ্যেই এই গোটা মামলাটা হয়ে তার ফয়সালা সামনে এসে যাবে এবং গোটা বিষয়টা একদম সামনে চলে আসবে, কে কি করেছে সমস্ত শাস্তি সবকিছু দেখতে পাওয়া যাবে, সেটা আমি একেবারেই বলছি না। কিন্তু এই প্রথম 45 দিনের মধ্যে কিন্তু অভয়ার তদন্তের জন্য কমিটি তৈরি করা অবশ্যই করে আমাদের সরকার করতে পারে। একটা তদন্ত কমিটি তৈরি হওয়া এবং সেই কমিটির প্রথম রিপোর্টটা যেন 45 দিনের মধ্যে সামনে আসে। দেখুন, একটা কথা যেটা এই সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে এবার
সবকিছু হবে স্বচ্ছতার সঙ্গে, সমস্ত কিছু মানুষের সামনে একদম পরিষ্কার করে রাখা হবে। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা বলেছেন যে সবকিছু এবার থেকে স্বচ্ছতার সঙ্গে হবে। এর আগের সরকারের আমলে আমরা অনেক কমিশন দেখেছি, অনেক কমিশনের কথা শুনেছি, কিন্তু তার কোনো রিপোর্ট কোনোদিন মানুষের সামনে আসেনি। সেখানে কি আছে না আছে মানুষ কিচ্ছু জানতে পারেননি। অভয় আর তদন্ত কমিটি গঠন হয়ে সেটার প্রথম রিপোর্টটা যেন প্রথম 45 দিনের মধ্যে অবশ্যই করে সামনে আসে, সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তারপরে আরও 45 দিন বা আরও একটা বছর সময় দেওয়া যেতে পারে এই মামলার নিষ্পত্তি হবার জন্য। অবশ্যই মামলা নিষ্পত্তি হতে সেই সময়টা লাগবে। পশ্চিমবঙ্গের মানুষজন 2 বছর অপেক্ষা করেছেন, আরও 1 বছর নিশ্চয়ই তারা অপেক্ষা করবেন যদি তারা দেখতে পান যে সেই বিচারের আলো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিকে এগোচ্ছে সমস্ত কিছু। আশা করা যায় যে এই সরকার নিশ্চয়ই কেসটাকে ফেলে রেখে রেখে ঠান্ডা ঘরে ঢুকিয়ে অন্ধকারে ঢুকিয়ে এই কেসটাকে সম্পূর্ণ নষ্ট করে দেবে, এইটা নিশ্চয়ই তারা করবে না। এইটুকু আশা অন্তত নতুন সরকারের কাছ থেকে করাই যায়, তাই না? আশা করি মুখ্যমন্ত্রী আপনি এর জবাব দেবেন। এখন কিন্তু পুলিশ প্রশাসন সিবিআই সবকিছু হয় আপনার হাতে না হলে আপনার সাথে। এবং তারই সঙ্গে এখানে বলে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানিয়েছেন যে পরবর্তী যে ক্যাবিনেট মিটিং হতে চলেছে আগামী সপ্তাহে, সেখানে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে। অতএব সেখান থেকে কি পদক্ষেপ কি সিদ্ধান্তের কথা সামনে আসে সেদিকে কিন্তু আমরা অবশ্যই তাকিয়ে থাকব। 2 নম্বর যে কাজের দিকে এই প্রথম 45 দিনে আমাদের নজর থাকবে সেটা হলো ডিএ, সরকারি কর্মচারীদের ডিএ তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়টা। দেখুন, এই যে কাজটার দিকে আমাদের নজর রয়েছে, এই বিষয়টা কিন্তু সামনে উঠে এসেছে শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ দাবির ওপরে ভিত্তি করে। দেখুন, পূর্বতন সরকারের আমলে আপনারা জানেন যে সরকারি কর্মচারীরা দীর্ঘ আন্দোলন করেছেন এই ডিএর জন্য, এবং যারা আন্দোলন করছেন, যারা এই সমস্ত লড়াইয়ের সঙ্গে যুক্ত থেকেছেন, তাদের উপর যখন পূর্বতন সরকারের রোষানল নেমে এসেছে, তখন সেই সময় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী বারবার সরকারি কর্মচারীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদের সুরাহার চেষ্টা করেছেন, তাদের রোষানল থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। এবং শুভেন্দু অধিকারী সেই সময় বারবার মনে করিয়ে দিয়েছেন যে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়। এবং শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কিভাবে নিজের কথার সঙ্গেই বেইমানি করেছেন। এবং তিনি বলেছিলেন যে বিজেপির সরকার পশ্চিমবঙ্গে গঠিত হলে সেই সরকার কিন্তু এই বেইমানি করবে না। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এলে অবশ্যই সরকারি কর্মচারীদের ডিএ তো দিয়ে দেওয়া হবেই, যা বকেয়া ডিএ রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হবে, 7ম বেতন কমিশন চালু হবে, 8ম বেতন কমিশনের ব্যবস্থা করা হবে। দেখুন, যে সমস্ত সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপির পাশে এসে দাঁড়িয়েছেন, এই সরকার গঠন করতে সাহায্য করেছেন, অবশ্যই তাদের প্রতি সেই দায়বদ্ধতাও রয়েছে। এবং তারই সঙ্গে শুধুমাত্র শুভেন্দু অধিকারী এই প্রতিশ্রুতির কথা সামনে রেখেছেন তা কিন্তু নয়। ডাবল ইঞ্জিন সরকারের যে বড় ইঞ্জিন অর্থাৎ কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার যারা চালান, সেই সমস্ত জায়গার বড় বড় মাথা যারা রয়েছেন, বড় নেতা যারা রয়েছেন, তারাও কিন্তু এই প্রতিশ্রুতির কথা সামনে রেখেছেন বারবার যে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএর ব্যবস্থা করে দেওয়া হবে, 45 দিনের মধ্যে এই কাজ করা হবে। সেই প্রতিশ্রুতির কথা কিন্তু বারবার সামনে এসেছে এবং সেই কারণেই এই কাজটার দিকে আমাদের নজর রয়েছে প্রথম 45 দিনে। যে ডবল ইঞ্জিন সরকার নিশ্চয়ই মিথ্যে কথা বলতে পারে না। ডবল ইঞ্জিন সরকার যদি একটা প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারে, সেই দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এই একই প্রতিশ্রুতির কথা বারবার বলেছেন। আবারও বলি, প্রথম যে ক্যাবিনেট মিটিং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন, সেই মিটিংয়ের পর তিনি জানিয়েছেন আগামী সপ্তাহের যে ক্যাবিনেট মিটিং রয়েছে সেখানে কিন্তু সরকারি কর্মচারীদের এই ডিএ নিয়ে কথা হবে। অবশ্যই সেখান থেকে কি পদক্ষেপ বা সিদ্ধান্ত উঠে এলো সেদিকে কিন্তু আমাদের অবশ্যই চোখ থাকবে। তৃতীয় যে বিষয়টা, একদম শেষ যে বিষয়টার কথা বলবো বা যে কাজের দিকে আমাদের নজর থাকবে, এইটা সম্ভবত নতুন বিজেপি সরকারের জন্য সব থেকে সহজ কাজ এবং বিজেপি সরকার এই কাজটা করতে যথেষ্ট আনন্দও পাবে বলে আমি মনে করি। সাধারণ মানুষেরও আনন্দ এবং সরকারেরও আনন্দ। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এই সমস্ত দুর্নীতির ফাইল খোলা হবে, তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতির ফাইল খোলা হবে। এবং এর আগেও বারবার এই প্রতিশ্রুতির কথা সামনে এসেছে যে তৃণমূল কংগ্রেসের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই সমস্ত কিছু শ্বেতপত্র প্রকাশ করা হবে। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সে সম্পর্কে আমরা যে জানি না একেবারেই নয়, পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো সম্পর্কে ভীষণভাবে অবগত। আমার মনে আছে আমি পশ্চিমবঙ্গের সরকারের যখন পূর্বতন সরকার ছিল, সেই সরকারের একের পর এক দুর্নীতি নিয়ে যখন সরব হয়েছি,
পর্ব করেছি সেই সময় আমার মনে আছে যে মৎস্য দপ্তরের একটা 200 কোটি টাকার দুর্নীতি বা একটা লাইব্রেরি ডিপার্টমেন্টের 100 কোটি টাকার দুর্নীতি, এই রকম দুর্নীতি নিয়েগুলো যখন আমি কথা বলেছি তখন আমাকে লোকজন কমেন্ট করেছেন যে আরে অন্তত 500 কোটি টাকার দুর্নীতি হলে তবে কথা বলবেন, তবে খবর করবেন, 100 কোটির দুর্নীতি পশ্চিমবঙ্গে তো কোনো ব্যাপারই নয়, এটা তো জল ভাত, এই নিয়ে কথা বলার কি আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন ভীষণভাবে অপেক্ষা করে রয়েছেন, প্রত্যাশার সঙ্গে তাকিয়ে রয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতি ফাঁস হবে এইবার। এবং আমি এটা একেবারেই বলছি না যে প্রথম 45 দিনের মধ্যে সমস্ত দুর্নীতি সামনে এনে সেই সমস্ত কিছু সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এই সরকার, সেটা সম্ভব নয়, সেটা হবেও না। এমনকি আমি বড় বড় মন্ত্রকের কথাও বলছি না, বড় বড় মন্ত্রকের ক্ষেত্রে সময় লাগবে ফাইল খুলতে, সেখানে ব্যবস্থা নিতে। যে কোনো দুটো ছোট ডিপার্টমেন্ট, যে কোনো দুটো ছোট মন্ত্রক, সেখানে শেষ 15 বছরেও যেতে হবে না, অন্তত শেষ 5 বছরে কি দুর্নীতি হয়েছে, কত কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, তার সঙ্গে কারা যুক্ত, এমনকি সেই মন্ত্রকের প্রাক্তন মন্ত্রীরাও যদি যুক্ত থেকে থাকেন তাদের নাম সামনে আসা, তাদের গ্রেপ্তার করা এবং তাদের হাজতবাসের ব্যবস্থা করা। এই কাজটা প্রথম 45 দিনের মধ্যে কিন্তু বিজেপির সরকার অবশ্যই করতে পারে যদি তাদের সদিচ্ছা থাকে। এবং আগেই যেটা বললাম, এই কাজটা করতে অন্তত আমার মনে হয় যে সরকারেরও আনন্দ হবে, সরকারেরও শান্তি, সাধারণ মানুষেরও শান্তি। ডবল ইঞ্জিন সরকারের পক্ষে আবারও এই কাজটা করা কিন্তু একেবারেই কোনো কঠিন বিষয় নয়। এবং আবার আমি ভাঙা রেকর্ডের মতো বলছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম যে মন্ত্রিসভার বৈঠক করেছেন তারপর কিন্তু তিনি এই কথা বলেছেন যে এই বিষয়টা, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়টা নিয়েও সামনের যে বৈঠক সেখানে কথা হবে। এই কাউন্টার কি কাজ করবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 45 দিন লেখা রয়েছে। আস্তে আস্তে অবশ্যই এই দিনের সংখ্যা কমবে, 45 থেকে 44, 43, 42 এভাবে কমবে। এবং তারপর এটা যখন একে গিয়ে দাঁড়াবে সেই দিন আমরা কথা বলবো যে এর মধ্যে কোন কোন কাজগুলো সরকার করলো আর কোন কোন কাজগুলো সরকার করলো না। করছি, করব, দেখছি, ভাবছি এগুলো নয়, কোন দিকে সরকার এগুলো পদক্ষেপ নিল, সিদ্ধান্ত নিল, আর কোন ক্ষেত্রে তারা কিছু করলো না, হ্যাঁ কি না। দায়িত্ববান সরকার কিন্তু এই দুটোর মধ্যেই চলে। এবং অবশ্যই করে এর মাঝখানে এই বিষয়গুলো নিয়ে সরকারের তরফ থেকে যা যা পদক্ষেপ, সিদ্ধান্ত দেখতে পাওয়া যাবে, যেদিকে সরকার এগোবে সেরকম কোনো বিষয় যদি আমরা দেখতে পাই অবশ্যই সেগুলোও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একদম শেষে দুটো কথা। প্রথম কথা হচ্ছে, আপনি এখানে যদি প্রশ্ন করেন যে একান্তই যদি দেখা যায় যে এই সরকার কাজগুলো করলো না তখন কি হবে, এখানে আমি আপনাদের বলবো যে প্রথমেই কেন ধরে নিচ্ছেন যে সরকার এই কাজগুলো করবে না। বিপুল জনাদেশ নিয়ে একটা সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের প্রতি মানুষের কতটা প্রত্যাশা, কি কি প্রত্যাশা রয়েছে সে সম্পর্কে এই সরকার এবং সরকার চালাচ্ছেন যারা, তারা যথেষ্ট ওয়াকিবহাল। প্রথমেই কেন ধরে নিচ্ছেন যে করবে না। ডবল ইঞ্জিনের সরকারের পক্ষে যেখানে এই কাজগুলো করাটা একেবারেই কঠিন নয়, তাহলে প্রথম থেকেই এটা ধরে নেবেন না যে সরকার অবশ্যই কাজগুলো করবে না। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে একান্তই সরকার করলো না, তখন অবশ্যই যেটা বললাম সেই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং অবশ্যই আমি বলবো যে সরকার এই কাজগুলো করলো না। সেক্ষেত্রে কি হবে সেটাও আপনাদেরকে জিজ্ঞেস করে নেব, আপনারাও কি পদক্ষেপ নিতে চাইবেন সেটাও অবশ্যই আপনারাই বলবেন। আর দ্বিতীয় কথা, আপনি আজ এই প্রশ্নটা করতে পারেন আমাকে যে আপনি প্রশ্ন করার কে, আপনি কেন জানতে চাইছেন, আপনি কেন এসব বলছেন, আগের সরকারের সময় আপনি কোথায় ছিলেন, প্রশ্ন করেছিলেন। দেখুন, বিষয়টা হচ্ছে আমি প্রশ্ন করব তার কারণটা খুব সহজ। কারণ হচ্ছে সরকার বলেছে তারা এই কাজটা করবে, আমি চাইছি তারা এই কাজটা করুক, তাই অবশ্যই আমি প্রশ্ন করে দেখে নেব যে সরকার এই কাজ করছে কি না। সরকারের সাথে নাগরিকের সম্পর্কটা কিসের থাকে, কাজের, আর কিছুর তো নয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে 2019 থেকে যবে থেকে এই রাজনৈতিক পরিসরে আমরা কাজ করতে শুরু করেছি তবে থেকে আমাদের কাজের খতিয়ান এই চ্যানেলেই রয়েছে। যারা দেখেছেন, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, যারা নতুন, তারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। দেখবেন আমরা এই রাজনৈতিক পরিসরে যবে থেকে পা রেখেছি আমাদের অবস্থান কিন্তু সব সময় ক্ষমতার বিপরীত প্রান্তে থেকেছে। আমরা কিন্তু সব সময় ক্ষমতাকে প্রশ্ন করেছি, সমস্ত রকমের দুর্নীতির খবর, সমস্ত সত্যি কথা আপনাদের সামনে, সমস্ত তথ্য তুলে ধরেছি। আবারও বলছি, যারা জানেন না অবশ্যই করে কিন্তু আপনারা এই চ্যানেলে সেটা দেখে নিতে পারেন। এবং তারই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আমরা কোনোদিন টাকা পয়সার জন্য অন্য কারুর কাছে, দর্শক ছাড়া কারুর কাছে হাত পাতিনি। এবং এটা সম্পর্কে বর্তমান শাসক দলও কিন্তু ওয়াকিবহাল। আগের শাসকও এটা জানতো, এখনকার শাসকও এটা জানে। এই কাজটা করব বলে শাসককে প্রশ্ন করব এবং প্রত্যেকটা সত্যি কথা চোখে চোখ রেখে সামনে রাখবো বলে এমন অনেক কিছু আমরা ছেড়ে দিয়েছি যেগুলোকে কুড়িয়ে নিয়ে অনেকে মাথায় মুকুট করে পড়েছেন। অনেক অনুরোধেও এমন অনেক জায়গায় আমরা যাইনি, যে সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে অনেক মানুষজন সেই জায়গার মাটিতে জিভ ঠেকিয়েছেন। দেখুন, গঠনমূলক প্রশ্ন করা আমাদের সাজে, কারণ এটাই আমরা করে এসেছি আমাদের চিরদিনের কাজে। কাউন্টার চালু, এবার সরকারের পালা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।